আমি ইতিমধ্যে এর আগেও আমাদের রেকর্ডের ক্লাসে অলরেডি রিয়েল অ্যানালিসিস আছে। আমি এখন যেটা করছি সেটা স্ন্যাপশট, অর্থাৎ যত দ্রুত আমাদের চ্যাপ্টার গুলোকে আরেকবার করে বলে নেওয়া যায় সেটাই আমরা চেষ্টা করছি। তো তাতে আজকে গতদিনে আমরা যেহেতু আমাদের অ্যালজেব্রার অংশটা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রার অংশটা আলোচনা করেছি। আর তোমাদের টেস্ট গুলোকে আমি আবার রিভাইজ করে দিয়েছি, যে যখন খুশি দিতে পারো। অনেক কোশ্চেন, অনেকগুলো প্রবলেম আছে, দেখতে পারো তোমরা ওখানে। আর কিছু কিছু অপশনে যদি ডাউট থাকে সেটা অবশ্যই জেনে নেবে, কারণ ওখানে অপশনে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। তো আজকের আলোচনার বিষয়বস্তু মূলত আমাদের রিয়েল অ্যানালাইসিস। রিয়েল অ্যানালাইসিস এবং অ্যাপ্লিকেশন এই দুটোকে আমরা একসাথেও ভাবতে পারি বা একসাথেও বলতে পারি। আজকে দেখি কতটা কি সময় হয়। তো প্রথমত রিয়েল অ্যানালাইসিস এর মধ্যে আমরা যে অংশগুলো দেখবো, একেবারে স্টার্টিং এ যদি বলি, সেটা হচ্ছে আমাদের লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি। এই পার্টটা কিন্তু আছেই। আবার বলে নেই, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এই পার্টটা আছেই, আমি আলোচনা করছি। তারপরে যেটা আছে আমাদের, আমাদের সেটিন আর, বিশেষ করে প্রথম অংশটা বাদ দিয়ে। সেটিন আর বলতে আমাদের রিয়েল অ্যানালিসিসের সেকেন্ড যে চ্যাপ্টার ছিল, প্রথম চ্যাপ্টার বলতে আমাদের যেখানে ওই রেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, তারপর হচ্ছে তোমার ওখানে ইরেশনাল নাম্বার, সাথে আমাদের ক্যান্টো ডেরিকেন প্রপার্টি বা কি ছিল ওখানে, যেমন তোমার এনএক্স গ্রেটার দেন ওয়াই করে যে প্রপার্টিটা ছিল, ভুলে গেছি আমি এই মুহূর্তে। তো ওই দুটো প্রপার্টি ছিল ওখানে। তো সেগুলো আমরা অতটা গুরুত্ব দিয়ে করবো না। বিশেষ করে আমাদের ওই জায়গাটা বলতে আমি একটু মনে করে বলার চেষ্টা করছি যে আমাদের সেটিন আর এর মধ্যে একেবারে প্রথম দিকে আর্কিমিডিয়ান প্রপার্টি, তারপর হচ্ছে তোমার ডেনসিটি প্রপার্টি, এই দুটোর কথা বলছি। এগুলো, এই পার্টটা আমাদের দরকার নেই। কিন্তু তার পরের অংশ, বিশেষ করে আমাদের সেটিন আর এর মধ্যে আর দুটো অংশ, একটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্টের কনসেপ্ট এবং সেখান থেকে ওপেন সেটের যে সমস্ত থিওরিটিক্যাল পার্টগুলো রয়েছে। আর একটা হচ্ছে আমাদের লিমিট পয়েন্ট এবং তার রিলেটেড ডেন্স ডিরাইভ সেট এবং ক্লোজ সেট। এটা আমাদের বেশ গুরুত্বপূর্ণ অংশ রয়েছে ওই জায়গাটা। এবং সিকোয়েন্স, সিরিজ তো আছেই, মিন ভ্যালু থিওরিম আছে। তো এই অংশগুলো আমরা মূলত আলোচনা করব। তাহলে কি হলো, এই পার্টটা যেমন আছে, এর সাথে আমাদের সেটিন আর এর মধ্যে তোমার ইন্টেরিয়র পয়েন্ট আর ইন্টেরিয়র পয়েন্ট আসছে মানে ওপেন সেট আসছে, ওপেন সেট, লিমিট পয়েন্ট আসছে, লিমিট পয়েন্ট আসা মানেই আমাদের ক্লোজ সেট আসছে, ডিরাইভ সেট আসছে, এবং রিলেটেড যে সমস্ত থিওরি স্টেটমেন্ট রয়েছে, অঙ্ক রয়েছে, কিছু কিছু আমাদের করতে হবে। হ্যাঁ, লিমিট সুপ্রিমা, মিড ইনফিমা। তারপরে রয়েছে মিন ভ্যালু থিওরিমের অংশ। তারপর আমরা যদি চলে যাই, অ্যাপ্লিকেশন পার্ট রয়েছে। বিশেষ করে আমাদের অ্যাপ্লিকেশন পার্টের মধ্যেও আমরা লিমিটটা নিতে পারি। সেখানে এল হসপিটাল রুল, সাকসেসিভ ডেরিভেটিভ বা অন্যান্য যে সমস্ত, সেগুলো আমরা অ্যাপ্লিকেশন ফিল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। তো লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, এই জায়গাটা একটু বলে রাখি। লিমিট সম্পর্কে বলার কিছু নেই, জাস্ট একটা জায়গা একটু বলে রাখি যে আমাদের যখন ডিসকন্টিনিউটি আসে, অর্থাৎ লিমিট থেকেই তো আমরা কন্টিনিউটির দিকে যাই, যে কোনো একটা পয়েন্টে যখন আমরা ফাংশনাল ভ্যালু পাই না, তখন সেখানে আমরা লিমিটিং ভ্যালু পাই। কোন একটা পয়েন্টে যখন আমরা ফাংশনাল ভ্যালু পাই না, ধরো এটা এক্স ইকাল টু এ পয়েন্ট, ওয়াই ইকাল টু এফ অফ এক্স ফাংশন, বাট দ্য রাইট হ্যান্ড লিমিট এফ অফ এ মাইনাস জিরো সেটাও আমরা পাই, এফ অফ এ প্লাস জিরো সেটাও আমরা পাই। এবং আরেকটা জিনিস, এফ অফ এ না পেলেও আমরা লিমিট এক্সটেন্স টু, এই দুটো যদি এক্সিস্টেন্স থাকে, এক্সটেন্স টু এফ অফ এক্স, যেটা আমরা লিমিটিং ভ্যালু হিসেবে পেয়ে থাকি, সেটা আমরা ডিফাইন করতে পারি। তো এই যে ডিফারেন্সটা, অর্থাৎ এফ অফ, এটা যদি আমাদের এফ অফ এ বলি, যেটা আমাদের ফাংশনাল ভ্যালু, লিমিটিং ভ্যালুটা পাচ্ছি, সেটা যদি এফ অফ এ বলি, তাহলে এফ অফ এর সাথে, এফ অফ এ মাইনাস জিরো, এই যে ডিফারেন্সটা, কিংবা এফ অফ এ প্লাস জিরোর সাথে এফ অফ এর ডিফারেন্সটা, এগুলোকে আমরা বলি জাম্প অফ দ্য ডিসকন্টিনিউটি। এটা হচ্ছে লেফট জাম্প, এটা হচ্ছে রাইট জাম্প। আর ইন জেনারেল জাম্প বলতে এই যে ভ্যালুটা, অর্থাৎ আমাদের এফ অফ এ প্লাস জিরো এবং এফ অফ এ মাইনাস জিরো, এদের যে ডিফারেন্স, সেটা হচ্ছে টোটাল জাম্প বা শুধু জাম্প অফ দ্য ডিসকন্টিনিউটি। তো ডিসকন্টিনিউটি আসছে আমাদের এই লিমিটিং ভ্যালু যদি না পাই, কোনো ক্ষেত্রে দেখা গেল যে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট পেলাম, কিন্তু দে আর ডিফারেন্ট, তখন আমাদের ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। এবং ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু তো পাচ্ছি না শুরুতে। যদি ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা আমরা লিমিটিং ভ্যালু হিসেবে ট্রিট করতে পারি বা ডিফাইন করতে পারি,
তখন আমরা কি করি না সেই ধরনের ডিসকন্টিনিউটিকে বলে থাকি রিমুভাল ডিসকন্টিনিউটি। আর এছাড়াও আমাদের আছে নন রিমুভাল ডিসকন্টিনিউটি। যাই হোক, ওই ম্যাটার গুলো অতটা ইম্পর্টেন্ট না। আমি কয়েকটা স্পেসিফিক কেস বলার জন্য আমি এই চ্যাপ্টার গুলোকে রেখেছি। তো মেনলি আমাদের কন্টিনিউটির জন্য বা কোন একটা ফাংশন কন্টিনিউয়াস হয় কিনা সেটার জন্য আমরা কি করি না ফাংশনাল ভ্যালু মাইনাস যে পয়েন্টে ভ্যালুটার কথা বলা হচ্ছে, মানে যে পয়েন্টে কন্টিনিউটিটা চেক করার কথা বলা হচ্ছে তাদের ভ্যালুটা বা ডিফারেন্সটা হচ্ছে লেস দেন এপসাইলন whenever mod of x minus c less than delta that depends on epsilon। এটা আমরা জানি। এখানে আর দুটো রেজাল্টের কথা বলি। আর এখানে আরেকটা ম্যাটার আমরা করতাম, আমি আমাদের এই মাদ্রাসার জন্য দরকার নেই, এমনি তোমরা পড়েছো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বলে। হ্যাঁ, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি হতো না, এই এক্স এর ভ্যালু গুলোকে আমরা সিকোয়েন্স হিসাবে নিতাম, যেই সিকোয়েন্স গুলো কি করতো না সি এর দিকে কনভার্জ করতো, এবং ওই সিকোয়েন্সের জন্য এফ অফ এক্সএন মানে যেটা এক্সএনটা যদি সিকোয়েন্স হয় এফ অফ এক্সএনটা এফ অফ সি এর দিকে কনভার্জ করতো। তো যাই হোক, সেটার থেকে বড় কথা হচ্ছে আমি যে দুটো রেজাল্টের কথা বলবো সেটাই আমি বারবার ভুলে যাচ্ছি। যে একটা ফাংশন এফ অফ এক্স সেটা যদি এরকম কিছু প্রপার্টি মেনটেন করে যে এফ অফ এক্স প্লাস ওয়াই, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। আর একটা ম্যাটার যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই। এই দুটো জিনিসের কথা একটু বলি, এগুলো কন্টিনিউটিতে আছে। যে যদি আমরা এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই পাই, তাহলে কিন্তু এখান থেকে আমরা একেবারে সরাসরি বলতে পারবো যে এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স বা কে টু দি পাওয়ার এক্স এই টাইপের রেজাল্ট হবে ফাংশনটা। এবং উল্টো দিকে এফ অফ এক্স প্লাস ওয়াই যদি এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই হয় তাহলে সেটা লিনিয়ার ফাংশন হবে, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু কে এক্স হবে। এই দুটো রেজাল্ট আমি মনে রাখার কথা বলি, বিভিন্ন সময় আমাদের প্রবলেম করতে গিয়ে করতে হয়। আগেও যেমন একটা প্রবলেম পড়েছিল যে একটা ফাংশন হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন, এফ অফ এক্স একটা কোয়াড্রেটিক ফাংশন, এ বি সি তিনটে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তারা এপি তে আছে, তাহলে এফ অফ এ এফ অফ বি এফ অফ সি তারা কিরকম থাকবে, সেই ধরনের প্রবলেম কিন্তু গতবারও একটা দিয়েছিল। এবার ডিফারেন্সিবিলিটি, তার আগে কন্টিনিউটি আরেকটা কথা বলি যে আমাদের স্পেশাল কিছু ফাংশন যাদের কন্টিনিউটির কথা আমাদেরকে ভাবতে হয় সেটা হচ্ছে যে বক্স ফাংশন বা যেটাকে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলি। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন তোমরা জানো যে বক্স ফাংশনের ভ্যালু 0 হয় whenever 0 less than equal to x less than 1, 1 হয় whenever 1 less than equal to x less than 2। এইভাবে আমাদের চলে উপর দিকে -1 whenever -1 less equals to x less than 0 and so on, এইভাবে চলে। এটাকে আমরা অনেক সময় স্টেপ ফাংশনও বলে থাকি। তো এই বক্স ফাংশন, এই বক্স ফাংশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই বক্স ফাংশন কিন্তু সব জায়গাতে ডিসকন্টিনিউয়াস। কোন কোন জায়গাতে না ইন্টিগ্রাল ভ্যালু গুলোতে, অর্থাৎ x ইকাল টু 0 তে ডিসকন্টিনিউয়াস, x ইকাল টু 1 এ ডিসকন্টিনিউয়াস, x ইকাল টু 2 তে ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ যে সমস্ত ইন্টিগ্রাল পয়েন্ট গুলো রয়েছে সেই সমস্ত ইন্টিগ্রাল ভ্যালুতে অর্থাৎ x এর ইন্টিগ্রাল ভ্যালুতে কিন্তু ডিসকন্টিনিউটি আছে। অর্থাৎ x ইকাল টু 0 তেও কিন্তু ডিসকন্টিনিউয়াস, x ইকাল টু 1 এও ডিসকন্টিনিউয়াস। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যে আমরা বক্স এক্স এর ডেফিনেশনটা দিয়ে রেখেছি, তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যদি ক্যালকুলেট করো, আমি 0 এর জন্য বলতে পারি, 1 এর জন্য বলতে পারি, যে কোনো পয়েন্টের জন্য যদি বলি, ধরো আমরা 0 এর জন্য বললাম, তাহলে আমরা লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস বক্স এক্স এবং লিমিট এক্সটেন্ডস টু 0 মাইনাস বক্স এক্স দুটো রেজাল্ট যদি খেয়াল করো তাহলে দেখবে লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস বক্স এক্স, তো 0 প্লাস 0 থেকে বড়ের জন্য 0 অর্থাৎ 0 পেয়ে যাচ্ছি, এবং লিমিট এক্সটেন্ডস টু 0 মাইনাস বক্স এক্স, তার জন্য কি হচ্ছে 0 মাইনাসের জন্য 0 থেকে ছোটের জন্য -1 অর্থাৎ -1 পাচ্ছি। দে আর ডিফারেন্ট, সো দে আর ডিসকন্টিনিউয়াস। সো বক্স এক্স ফাংশন বা বক্স ফাংশন অলওয়েজ ডিসকন্টিনিউয়াস at integral values of x, every integral values of x। আর একটা ফাংশন mod x ফাংশন, mod x ফাংশন কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস, কারণ mod x তোমরা জানো যে mod x সমান x এইচএস থেকে পড়ে আসছো, নতুন করে বলার কিছু নেই। whenever x greater than 0, whenever x less than 0 and whenever x equal to 0, অর্থাৎ এই গ্রাফ প্লট করলে তোমরা জানো এটা হচ্ছে y equal to x, অর্থাৎ x greater than 0 এর জন্য এটা, x less than 0 এর জন্য আর এটা 0 এর জন্য। ঠিক একইভাবে এরই সাথে আরেকটা অংশ আছে বক্স x বাই x, যেটাকে আমরা বলে থাকি সিগনাম ফাংশন। এই সিগনাম ফাংশন কি দেয় না 1 whenever x greater than 0, -1 whenever x less than 0। এই ম্যাটার গুলো আমরা মোটামুটি জানি, কোথায় কন্টিনিউয়াস কোথায় ডিসকন্টিনিউয়াস এটা আমরা জানি। আর কন্টিনিউয়াস হলেই যে ডিফারেন্সিবল হবে তার কোনো মানে নেই, বাট ডিফারেন্সিবল হলে অবভিয়াসলি কন্টিনিউয়াস হবে। এই স্টেটমেন্টটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আসছি যে ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটির ক্ষেত্রে আমাদের যেটা মূলত আমাদের সমস্যা হয় সেটা হচ্ছে মড ফাংশনের ক্ষেত্রে।
যে তোমরা জানো mod x ফাংশনটা, mod x is not differentiable and not differentiable at x equal to 0, at x equal to 0। তো সিমিলার ওয়েতে যদি আমার x মাইনাস ওয়ান মড থাকে কি মড অফ x মাইনাস টু থাকে, তো সেই সমস্ত কেসগুলো কি হবে না x ইকাল টু ওয়ান এ ডিফারেন্সিবল নয়, এটা x ইকাল টু টু তে ডিফারেন্সিবল নয়, অ্যান্ড এনি আদার এলস। আবার যদি এই মড ফাংশনের যোগফল থাকে তাহলে তোমাকে সেই মড ফাংশনটাকে ক্যালকুলেট করে ফাংশনটাকে সিম্পলেস্ট ফর্মে লিখতে হবে, এবং লেখার পর সেখান থেকে তোমার তার ডিসকন্টিনিউটি নিয়ে বা তার ডিফারেন্সিবিলিটি নিয়ে ভাবতে হবে যে কোথায় ডিসকন্টিনিউয়াস হচ্ছে কি কোথায় ডিফারেন্সিবল হচ্ছে না, সেগুলো কিন্তু দেখতে হবে। এটা গেল। আর লিমিটের কথা আমি এখন আপাতত বলছি না, কারণ লিমিটের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন ফিল্ডে যেটা করতে পারো সেটাই। সিঙ্গেল ভ্যালুর ক্ষেত্রে যে আমাদের লিমিটের কথা বলছি, ডাবল ভেরিয়েবলের ক্ষেত্রে লিমিট আলাদা, সিঙ্গেল ভ্যালুর ক্ষেত্রে লিমিট। তো লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এই জায়গাটা আছে। আর একটা সিলেবাস হয়তো করে উল্লেখ করেনি, কিন্তু আমার মনে হয় একটু দেখা উচিত, সেটা হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউটি। ইউনিফর্ম কন্টিনিউটি, এই ইউনিফর্ম কন্টিনিউটিটা আমরা কি করে চেক করি না, যে ফাংশনটার জন্য আমরা ইউনিফর্ম কন্টিনিউটি দেখবো সেই ফাংশনের জন্য ধরো এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, আমরা সেখানে কি করব এক্স এর যে কোনো দুটো ভ্যালুর কথা ভাববো। যে কোনো দুটো ভ্যালু, হয়তো একটা এক্স ওয়ান আর একটা এক্স টু নিলাম, যে মড অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু লেস দেন ডেল্টা, আর এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু লেস দেন এপসিলন। এটা যদি আমরা দেখাতে পারি তাহলেই কিন্তু আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে যায়। আর ওখানে স্পেসিফিক্যালি মনে রাখবে যেটা, সেটা হচ্ছে সেই সাইন এক্স তো অবশ্যই ইউনিফর্ম কন্টিনিউয়াস ফাংশন। তিন চারখানা ফাংশন মোটামুটি মনে রাখবে যারা ইউনিফর্মলি কন্টিনিউয়াস বা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। যেমন ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স হচ্ছে 0,1। যদি আমরা একটা ইন্টারভ্যাল নিয়ে নিই যেখানে জিরোটাকে নেব না, ওপেন ব্র্যাকেট, তো তার মধ্যে আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। এই যে ম্যাটার গুলো আছে একটা জায়গাতেই পরপর পরপর করে ফাংশন গুলো আছে, একটু খেয়াল করে দেখবে তাহলে ওয়ান বাই এক্স ফাংশনটা দেখবে, সাইন এক্স, কস এক্স, লগ এক্স, হ্যাঁ এই ধরনের ফাংশন গুলো তোমরা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে কিনা সেই জায়গাটা একটু খেয়াল করে নেবে। আর ডিফারেন্সিবিলিটি দিয়ে একটা প্রবলেম প্রায় আসে, তোমরা হয়তো বা দেখেছো, যেটা আমি একটু আগে ইউজ করলাম, যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই কিংবা এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই হয়, একটা প্রবলেম হয়তো এরকম দিয়ে দিল যেখানে ফাংশনাল ভ্যালু কিছু দিয়ে দেওয়া আছে, এফ অফ জিরোর ভ্যালু হয়তো দিয়ে দেওয়া আছে, এফ ড্যাশ অফ জিরোর ভ্যালু হয়তো দিয়ে দেওয়া আছে, হ্যাঁ। তো সেখান থেকে তোমার এফ ড্যাশ অফ থ্রি বা এই ধরনের যে প্রবলেম গতবারেও একটা সম্ভবত দিয়েছিল, এফ ড্যাশ অফ ফাইভ বা এফ ড্যাশ অফ কিছু একটা, মোটামুটি দেখবে যে রেজাল্ট যে দুটো দেওয়া আছে তাদের প্রোডাক্টটা চলে আসে মেনলি। এইরকম ব্যাপারটা আমি কি কন্ডিশন দেওয়া আছে না পরে আসছি, ধরো এরকম একটা দেওয়া আছে আমার, আমি এফ ড্যাশ এক্স এর যদি ডেফিনেশনটা লাগিয়ে ক্যালকুলেট করি, এফ ড্যাশ এক্সটা যদি ক্যালকুলেট করি কি পেতে পারি দেখো, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এই তো আমাদের মেন সংজ্ঞা। তাহলে আমরা লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ কে এই আকারে লিখতে পারি যে এফ অফ এক্স ইন্টু এফ অফ এইচ। আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে, এখানে এক্স এবং ওয়াই এর জায়গায় যদি আমরা জিরো বসিয়ে দিই, জিরো বসিয়ে দেওয়ার মাধ্যমে আমরা পাবো যে এফ অফ জিরোর মানটা ওয়ান, সেটা আগে ক্যালকুলেট করে রাখতে হবে। তো এটাকে লিখতে পারবো এফ অফ এক্স ইন্টু এফ অফ এইচ। তো এফ অফ এক্স কমন নিলে আমাদের পড়ে থাকবে এফ অফ এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। তো লিমিটটা যেহেতু এক্স এর উপরে নেই, তাহলে এফ অফ এক্সটাকে বাইরে আনতে পারি এফ অফ এক্স ইন্টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এইচ, এইচ বলতে জিরো প্লাস এইচ, আর আমি এক্ষুনি বললাম এফ অফ ওয়ানটা আসবে এফ অফ জিরো বাই এইচ। তাহলে যে লাস্টের পার্টটা আছে এটা আসলে এফ ড্যাশ অফ জিরো, তাহলে এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ অফ জিরো, এই জায়গাটার কথা আমি বলছিলাম যে এফ ড্যাশ অফ এক্স এর মানটা তাহলে কি চলে এলো না এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ অফ জিরো। এবার তুমি যাই চাও না কেন, ধরো এফ ড্যাশ অফ থ্রি চাওয়া হয়েছে, তাহলে এফ ড্যাশ অফ থ্রি সমান এফ অফ থ্রি ইন্টু এফ ড্যাশ অফ জিরো। তাহলে তোমার কোশ্চেনে কিন্তু অবশ্যই এফ অফ থ্রির ভ্যালু এবং এফ ড্যাশ অফ জিরোর ভ্যালুটা দিয়ে দেওয়া থাকবে, অর্থাৎ প্রোডাক্টটাই হয়ে যাবে অ্যান্সার। হয়তো এফ অফ থ্রির ভ্যালু দেওয়া আছে 11, এফ ড্যাশ অফ জিরোর ভ্যালু দেওয়া আছে 3, তাহলে এফ অফ থ্রি ইন্টু এফ ড্যাশ অফ জিরো মাল্টিপ্লাই করে 33, এই ধরনের অ্যান্সার আসবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই, দেখলে বুঝতে পারবে যে এই ধরনের প্রবলেম গতবারও কিন্তু ছিল। এবারে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি বলতে আরো একটা বলি, আগের বারও একটা দিয়েছিল, ওই ফাংশনাল ভ্যালু যেটা আমাদের বক্স এক্স এবং মড এক্স নিয়ে আমরা যেটা বলছি, যে বক্স অফ 3.5 প্লাস হয়তো মড অফ মাইনাস 4.5 এরকম কিছু একটা দেওয়া আছে, কি হয়তো বক্স অফ মাইনাস 3.5 আর এখানে হয়তো দেওয়া আছে মড অফ মাইনাস 4.5 এরকম কিছু দেওয়া আছে, তাহলে ভ্যালু গুলো কি হবে। তো যারা বক্স ফাংশন জানো তাদের ক্ষেত্রে সমস্যা নেই,
3.5 মানে 3 কে পেরিয়ে গিয়েছে, কিন্তু ইন্টিগ্রাল ভ্যালুটা কত 3। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখান থেকে পাবো 3.5 এর বক্স অফ 3.5 হচ্ছে কিন্তু 3, আর ওখানে মড অফ 4.5 মাইনাস ছিল, মড হলে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ পেয়ে যাবো 7.5। কিন্তু উল্টো দিকে এই কেসটা যদি হয়, বক্সের মধ্যে নেগেটিভ আছে, তাহলে -3.5 মানে -4 কে ছাড়িয়ে এসেছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা পেতাম -4 এবং +4.5 অর্থাৎ 0.5। এই ধরনেরও কিন্তু গতবারে প্রবলেম কিন্তু দিয়েছিল, অর্থাৎ আমি জায়গাগুলোকে টাচ করার চেষ্টা করছি যে কোন কোন জায়গাগুলো গুরুত্ব দিয়ে দেখতে পারি। আমি যেমন দুটো রেজাল্টের কথা বলি, দুটো রেজাল্টই গুরুত্বপূর্ণ, যে f(x + y) সমান f(x * f(y) হলে পারে a⁴x ফর্মে আসে, f(x + y) = f(x + f(y) হলে পরে লিনিয়ার ফাংশন অর্থাৎ kx আকারে আসে। এই দুটো রেজাল্ট একটুখানি মনে রাখলেই চলবে। প্রচুর জিনিস আছে, আমি জাস্ট জায়গাগুলোকে একটু পিক আপ করার চেষ্টা করছি। তাহলে লিমিট, কন্টিনিউটি, ইউনিফর্ম কন্টিনিউটি এবং রিভার্সিবিলিটি টপিক গুলো একটু খেয়াল করবে, যে এই জায়গাগুলো আমাকে একটু দেখতে হবে, এই জায়গা থেকে কি কি রিলেটেড কোশ্চেন গুলো আছে, আমার যে এমসিকিউ বই আছে সেটা কভার করেছে কিনা, এটাই দেখা। আর তো কিছু না, এই সময়ের মধ্যে আর কি হবে, কারণ আমরা অলরেডি বিস্তারিত আলোচনা করেছি, 6-7টা ক্লাস ধরে অ্যানালিসিস আলোচনা করেছি, এখন এক একটা ক্লাসে অ্যানালিসিস এবং অ্যাপ্লিকেশন আলোচনা করছি, তো দুটোর পার্থক্য আলাদা। এবার আসছি যে আমরা রিয়েল নাম্বার সিস্টেমে ঢুকে যাচ্ছি, অর্থাৎ সেটিনার বা রিয়েল নাম্বার সিস্টেমে ঢুকে যাচ্ছি। রিয়েল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কি হয় না, নাম্বার সিস্টেমে আমরা নাম্বার অরিজিন এক পাশে বা জিরোটাকে একটা নিচ্ছি, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, ন্যাচারাল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এই যে হোল নাম্বার, তারপর হচ্ছে আহ, এই নাম্বারের ডিভিশন গুলো আছে, তারপর কোথায় তোমার কোন একটা নাম্বার রেশনাল নাম্বার কিনা, রেশনাল নাম্বার নয় কেন, ইরেশনাল নাম্বার কেন, ইরেশনাল নাম্বার রিপ্রেজেন্টেশন কেমন, ক্যান্টর ডেডিকেন প্রপার্টি কি, তারপর হচ্ছে তোমার একটু আগে যেটা বললাম ডেনসিটি প্রপার্টি, কিংবা আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি, এই সমস্ত স্টেটমেন্ট গুলো অত গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই। এখানে যদি কোনো করলারি বা নোট কিছু ছোট ছোট প্রবলেম থাকে, সেগুলোকে কালেক্ট করা বা দেখা, তার বাইরে কিছু দরকার নেই। এবং সাথে আরো একটা বলে দিই, এখানে আর একটা চ্যাপ্টার নিয়ে তোমরা বেশি মাথা ব্যথা করো, সেটা হচ্ছে ইনিউমারেবিলিটি ডিউনিউমারেবিলিটি, যেটা আছে মানে কাউন্টেবল আনকাউন্টেবল যে ব্যাপারটা আছে, ওটা নিয়েও মাথা ঘামানোর কোনো কিছু কারণ নেই, ওটাও আমাদের দেখার দরকার নেই। আমাদের দেখো 90 নাম্বারে 90 টার্গেট আমাদের কখনোই নয়। আমাদের যেহেতু নেগেটিভ আছে, সেখানে আমাকে ভাবতে হবে যে আমরা কতটা সংখ্যক বেশি ঠিক করে আসতে পারি। গতদিনেও বলেছিলাম যে 10টা করে 3টে ভুল করা, তার কোনো মানেই হয় না। 10টা করে 3টে ভুল করা, 10টা করলে 3টে ভুল করলে মানে 7টা ঠিক, 7টার জন্য 3 পেলে, 3টে ভুলের জন্য 1.5 বাদ গেল। 7টা ঠিকের জন্য 7 পেলে, 3টে ভুলের জন্য 1.5 বাদ চলে গেল, ঠিক আছে, 5.5 হয়ে গেল। তাহলে 10টা করে 5.5, কোনো লাভ নেই। তো সেখানে 5টা করলে 5, 6টা করলে 6। তো শিওর শর্ট করার চেষ্টা করতে হবে, 90 টার্গেট আমাদের নয়। আর 90 টার্গেট নিয়ে যে যাবে সে পাগল বা মূর্খ ছাড়া কিছু নয়, আমার মনে হয়। যাই হোক, তো হয়ে থাকলে খুবই ভালো, যতটা সম্ভব বাড়িয়ে নিয়ে যাবে, তার মানে এই নয় যে আমাকে 100-100। তো আহ প্রথমেই চলে যাচ্ছি আমরা, এরপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট এবং আমাদের তার সাথে হচ্ছে ওপেন সেটের জায়গায় চলে যাব। তো ইন্টেরিয়র পয়েন্ট ডেফিনেশন নতুন করে বলার কিছু নেই, যে কোনো একটা সেট যেটা কিনা এ সাবসেট অফ রিয়েল নাম্বার, তো এর কোন পয়েন্টগুলোকে আমরা ইন্টেরিয়র পয়েন্ট বলবো, না যে পয়েন্টকে ইন্টেরিয়র পয়েন্ট বলবো তাকে অবশ্যই সেটের মধ্যে থাকতে হবে। এই লিমিট পয়েন্ট আর ইন্টেরিয়র পয়েন্টের মধ্যে কিন্তু ডিফারেন্স এই জায়গায়, যে ইন্টেরিয়র পয়েন্টটা সেটের মধ্যে থাকবে, লিমিট পয়েন্টটা থাকতেও পারে নাও পারে সেটের মধ্যে। তো এর সাবসেট অফ আর, আমাদের যে কোনো একটা পয়েন্ট এক্স, তার জন্য যদি নেবারহুডের কথা আমরা ভাবি, যেটাকে আমরা এন ডেল্টা অফ এক্স বা এন অফ এক্স এর কথা বলছি, সেই নেবারহুডটা যদি টোটালি লাই করে এস এর উপরে, এস এর মধ্যে, তবে গিয়ে আমরা ওই এক্স পয়েন্টটাকে বলবো ইন্টেরিয়র পয়েন্ট। আর যত সমস্ত ইন্টেরিয়র পয়েন্ট, কোন সেটের সমস্ত এলিমেন্ট গুলোই যদি ইন্টেরিয়র পয়েন্ট হয়, তাহলে কিন্তু আমরা সেই সেটকে বলবো ইন্টেরিয়র অফ এস বা ওপেন সেট, ঠিক আছে। ইন্টেরিয়র পয়েন্টের কালেকশন গুলো বলবো ইন্টেরিয়র অফ এস। আর যদি কোনো সেটের সমস্ত পয়েন্টই আমাদের দেখা যায় যে ইন্টেরিয়র পয়েন্ট, তখন তাকে আমরা বলে থাকি ওপেন সেট, ঠিক আছে। আবারও বলছি, ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে কোনো সেটের মধ্যে থাকবে এবং সেই সেটটা অবশ্যই সাবসেট অফ রিয়েল নাম্বার, এবং সেই পয়েন্টগুলোকে ইন্টেরিয়র পয়েন্ট বলবো যাদেরকে নিয়ে আমরা যদি একটা নেবারহুড ডিফাইন করতে পারি, যেই নেবারহুড কিনা ওই সেটের সাবসেট হবে, তখন আমরা ওই পয়েন্টকে বলবো ইন্টেরিয়র পয়েন্ট। আর কোন সেটের সমস্ত পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হলে পরে তাকে বলছি আমরা ওপেন সেট। এবং এই ওপেন সেটের উপর 4 থেকে 5খানা স্টেটমেন্ট আছে, ছোট ছোট থিওরি আছে।
কেন বলছি থিওরি স্টেটমেন্ট গুলো মনে রাখতে, কারণ একটা প্রবলেমে এমসিকিউ দিল, এই 4খানা স্টেটমেন্টকে তুলে দিল, কি 3খানা তুলে দিল, অল আর কারেক্ট, কি কোনটা ভুল কোনটা ঠিক, এই যে জানতে চাওয়া। তো সেই জন্য আমাদের রেজাল্ট গুলোকে মনে রাখতে হবে এবং মাথায় রাখবে ওপেন সেট, নাল সেট অলওয়েজ ওপেন সেট, সাথে আমাদের ওপেন ইন্টারভ্যাল অলওয়েজ কিন্তু ওপেন সেট। ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট তারাও কিন্তু ওপেন হয়, অর্থাৎ যে স্টেটমেন্ট গুলোর কথা বলছি এগুলো একটু খেয়াল রাখবে। ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট হচ্ছে ওপেন সেট, ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট সেটাও কিন্তু হবে আমাদের ওপেন সেট। কিন্তু আরবিটারি কালেকশন হলে পারি সমস্যা, যে ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট মে ইউনিয়ন আরবিটারি কালেকশন হলে আমাদের, আরবিটারি কালেকশন যদি ইউনিয়নের ক্ষেত্রে হয় তাহলে হবে, কিন্তু আরবিটারি কালেকশন যদি ইন্টারসেকশনের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু মে অর মে নট বি ওপেন সেট। আবার আমি রিক্যাপ করছি পুরোটা, যে আমাদের ফাই বা নাল সেট হচ্ছে ওপেন সেট, নেক্সট ওপেন ইন্টারভ্যাল হচ্ছে আমাদের ওপেন সেট, আমাদের ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইজ ওপেন সেট, intersection of finite number of open set is open set, arbitrary collection of open union of arbitrary collection of open set is open set, but intersection of arbitrary collection of open set may or may not be open set, তারা হতেও পারে কখনো কখনো নাও হতে পারে। এবং এই রেজাল্ট গুলোকে নিয়ে তোমাদেরকে কিন্তু আমার অনেকগুলো এমসিকিউ রেডি করতে আমরা পারি, তোমাদেরকে সেগুলো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট তোমরা জানো যে মেনলি কোন একটা পয়েন্টকে আমরা লিমিট পয়েন্ট বলবো, সেটা আমাদের যে কোনো রিয়েল নাম্বার, সেটা ওই সেটের মধ্যে যে সেটের লিমিট পয়েন্ট বলছি সেই সেটে থাকতেও পারে নাও পারে, কিন্তু সেই সেটকে নিয়ে যদি ডিলিটেড নেবারহুড করি, ডিলিটেড নেবারহুড মানে কি, নেবারহুড করলাম, নেবারহুড থেকে তাকে বাদ দিয়ে দিলাম, যদি দেখা যায় যে তার সাথে ওই সেটের ইন্টারসেকশনটা নট ইকাল টু 5, অর্থাৎ ওই ডিলিটেড নেবারহুডের মধ্যে যে পয়েন্টের জন্য ডিলিটেড নেবারহুডের কথা বললাম তাকে ছাড়াও যদি ওই সেটের কোনো এলিমেন্ট পাই, তখনই আমরা সেই সমস্ত পয়েন্টগুলোকে বলবো লিমিট পয়েন্টস। তো জেনারেলি আমরা এন ডেল্টা অফ এক্স বা এন অফ এক্স অর্থাৎ নেবারহুড, নেবারহুড থেকে এক্স কে বাদ দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে ডিলিটেড নেবারহুড, এর সাথে এস এর ইন্টারসেকশনটা যদি নট ইকাল টু 5 হয় তবে আমরা এক্স কে বলি লিমিট পয়েন্ট। অনেক সময় আমাদের ক্যালকুলেশন করতে গিয়ে আমরা এন টেন্ডস টু ইনফিনিটি করে দিয়ে, যে কালেকশনটা দেওয়া থাকে এন টেন্ডস টু ইনফিনিটি করে দিয়ে লিমিটিং ভ্যালুটাকে আমরা লিমিট পয়েন্ট বলে থাকি। যেমন একটা কোশ্চেন আমি যদি এরকম নেই যে আমাদের ধরো খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট এটা, এই যে কালেকশন, এই কালেকশনের লিমিট পয়েন্ট গুলো কি হবে। দেখো মজার ব্যাপার হচ্ছে যে আমরা 1/m এবং 1/n এদের যোগটা আছে, m এবং n হচ্ছে প্রত্যেকই ন্যাচারাল নাম্বার। তো আমি কি করলাম না, m কে কিংবা n কে যে কোনো একটাকে ফিক্সড রাখলাম, ধরো আমি m কে ফিক্সড রাখলাম, তাহলে m কে যদি ফিক্সড রাখি তাহলে পয়েন্ট গুলো কি হবে, 1/m প্লাস 1/1, 1/m প্লাস 1/2, 1/m প্লাস 1/3, এইভাবে চলবে, চলতে চলতে কি হবে, এরা আসলে টেন্ড করবে কোন দিকে, 1/m এর দিকে। ঠিক অন্যভাবে ঠিক একইভাবে যদি আমরা 1/n কে ফিক্স রাখতাম তাহলে কি হতো না, 1/n প্লাস 1, 1/n প্লাস হাফ, 1/n প্লাস 1/3, এইভাবে চলতো এবং যারা কিনা 1/n এর দিকে টেন্ড করতো। তাহলে এই দুটো গেছে, অর্থাৎ যে কোনো একটাকে যদি ফিক্স রাখি তাহলে তারা দেখা যাচ্ছে 1/something তার দিকে টেন্ড করছে, অর্থাৎ 1/k প্রকৃতির এলিমেন্টের দিকে টেন্ড করছে, যেখানে কে হচ্ছে ন্যাচারাল নাম্বার। এরপর যদি তোমরা দুটোকেই ভ্যারি করে দাও, অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি করে দাও, তাহলে দেখা যাবে এটা কোন দিকে যাচ্ছে না, জিরোর দিকে যাচ্ছে। তাহলে এই 1/k এই টাইপের পয়েন্ট গুলো যেমন লিমিট পয়েন্ট ওর, ঠিক একইভাবে জিরো হচ্ছে ওর লিমিট পয়েন্ট। তাহলে জিরো এবং 1/k প্রকৃতির এলিমেন্টের কালেকশন গুলো, এই যে ইউনিয়নটা, এটাই হবে আমাদের কিন্তু লিমিট পয়েন্ট। এই লিমিট পয়েন্ট বের করতে গিয়ে কোন সেটের ক্ষেত্রে লিমিট পয়েন্ট বের করতে গিয়ে যে হাইয়েস্ট ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে লিমিট সুপ্রিমা, আর যেটা লোয়েস্ট পাবো সেটা হচ্ছে লিমিট ইনফিমা। আর লিমিট পয়েন্টের কালেকশন গুলো, কালেকশনকে আমরা বলে থাকি ডিরাইভ সেট, অর্থাৎ কোন একটা সেট যদি আমাদের এস হয় তার ডিরাইভ সেটকে আমরা এস ড্যাশ দিয়ে ডিনোট করি, অর্থাৎ কালেকশন অফ অল লিমিট পয়েন্টস। এবং এই কালেকশন অফ অল লিমিট পয়েন্টস অর্থাৎ ডিরাইভ সেট যদি মূল সেটের সাবসেট হয়, অর্থাৎ এস ড্যাশ যদি এস এর সাবসেট হয়, তখনই আমরা এস সেটকে বলে থাকি ক্লোজ সেট। তাহলে ক্লোজ সেট কি হলো না, যে সেটের লিমিট পয়েন্ট গুলো সেই সেটের সাবসেট হচ্ছে তাকে আমরা বলছি কিনা ক্লোজ সেট, অর্থাৎ ডিরাইভ সেট যদি সাবসেট অফ এস হয় তখন আমরা বলছি ক্লোজ সেট। আর এই ক্লোজ সেটের ক্ষেত্রে ওই আগের মতো 4খানা 5খানা আমাদের প্রপার্টি আছে বা থিওরিম আছে যেগুলোকে মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল ক্লোজ ইন্টারভ্যাল হচ্ছে ক্লোজ সেট, ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট সেটা হবে ক্লোজ সেট, ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট সেটাও হবে ক্লোজ সেট।
আমরা আগেও কিন্তু ওপেন সেটের ক্ষেত্রে এই রেজাল্ট গুলো পেয়েছিলাম। ওপেন সেটের ক্ষেত্রে ছিল যে আরবিটারি কালেকশন অফ ইন্টারসেকশন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট মে অর মে নট বি ওপেন। এখানে কি আছে না, এখানে আছে ইন্টারসেকশন অফ আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। সমস্যা কোথায় না, ইউনিয়ন অফ ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট মে অর মে নট বি ক্লোজ। ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট ইউনিয়ন অফ ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট মে অর মে নট বি ক্লোজ। এটাই আমরা এক্সাম্পল নিয়ে নিতে পারি, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল নেই, অর্থাৎ আমরা হয়তো একটা এরকম নিয়ে নিলাম ক্লোজ সেট, ধরো -1/n, 1/n, এটা আমরা ক্লোজ সেট নিয়ে নিলাম। এবারে ধরো ইন্টারসেকশন চালিয়ে দিলাম যে ইন্টারসেকশন অফ এটা n = 1 to ∞, তাহলে কি হবে দেখো, তাহলে এখানে কিন্তু আমাদের কি হবে, প্রথমে n এর মান 1 বসালে -1,1, তারপরে হচ্ছে -1/2, তারপর -1/3, তাহলে এইভাবে চলতে চলতে -1,1, -1/2, -1/3, এইভাবে চলতে চলতে ইন্টারসেকশনটা হচ্ছে আমাদের শুধুমাত্র সিঙ্গেলটন পয়েন্ট 0 হিসেবে পাবো। তো সেটা কিন্তু আমাদের ক্লোজ সেট হবে না। তাহলে এখানে ইনফাইনাইট নাম্বার অফ, এটা হচ্ছে আমাদের কি ছিল, ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট ছিল, ইউনিয়ন ইউনিয়ন এটা হচ্ছে আমাদের কি নিয়েছি, ইন্টারসেকশনটা নিয়েছি, ইন্টারসেকশন অফ আরবিটারি কালেকশন, না এটা আমাদের আরবিটারি কালেকশন তো নয়, ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট, ওই এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন। ইউনিয়নের ক্ষেত্রে মে অর মে নট বলা আছে, ঠিক আছে, এটা আমরা ইন্টারসেকশন নিয়েছি। আচ্ছা, এটা ক্লোজ সেট তো নেওয়া হয়নি, এটা আমরা আমি একটু ভুল বললাম, এটা আমরা ওপেনের ক্ষেত্রে নিচ্ছি, ঠিক আছে, আমি ক্লোজের উদাহরণটা পরে দিচ্ছি। এটা আমরা ওপেনের ক্ষেত্রে নিচ্ছি, ওপেনের ক্ষেত্রে নিলে কি দেখতে পাচ্ছি না, -1,1, -1/2, এবং এইভাবে চলতে চলতে আমাদের ইন্টারসেকশনের মধ্যে শুধুমাত্র 0 আসবে, অর্থাৎ সিঙ্গেলটন পয়েন্ট আসবে। তো সেটা আমাদের ওপেন সেট হবে না, যেটা আমি বললাম যে আমাদের 5খানা যে প্রপার্টি ওপেনের জন্য, বিশেষ করে ইন্টারসেকশন অফ ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট মে অর মে নট বি ওপেন, সেটা দেখালাম। এটা হচ্ছে ওপেন হচ্ছে না। আরো একটা উদাহরণ নিতে পারি যে -n, এদের ইন্টারসেকশনটা নিলাম, n = 1 to ∞। এটা কিন্তু ওপেন সেটের ক্ষেত্রে আমি উদাহরণটা নিচ্ছি, প্রথমে ক্লোজ লিখে ফেলেছিলাম ভুল করে। তো এবারে কি হবে না, তাহলে আমাদের প্রথম পাচ্ছি কত, -1,1, তারপর পাচ্ছি কত, -2,2, -3,3, এইভাবে ইন্টারসেকশনটা কিন্তু -1,1ই পাবো, অর্থাৎ ওপেন হবে। তাহলে ইন্টারসেকশনটা আমরা দেখাতে পারলাম, ইনফাইনাইট নাম্বার অফ কালেকশন বা ইন্টারসেকশন অফ ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট মে অর মে নট বি ওপেন। একটা ক্ষেত্রে দেখালাম ওপেন হচ্ছে, আর একটা ক্ষেত্রে আমরা দেখাতে পারি যে ওপেন হবে না। ঠিক একইভাবে ইউনিয়নের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের ক্লোজ সেটের জন্য, সেখানেও মে অর মে নট বি ওপেন আমরা দেখাতে পারবো। এটা গেল আমাদের ক্লোজ সেট ওপেন সেটের ব্যাপারটা। এবারে আমি দু একটা প্রবলেম দেখাবো, তার আগে একটা ভালো প্রবলেম আমি হয়তো এর আগে ইউটিউবে হয়তো আলোচনা করে দিয়েছিলাম, ওই কন্টিনিউটির ওপরে একটা প্রবলেম দেখো, যে আমাদের বলা আছে, এটা যে এইরো প্রবলেম বলতে পারো, এরকম একটা ছিল যে লেট h(x) = মিনিমাম অফ x, x², এটা দেওয়া আছে। তাহলে আমাদের 4খানা অপশন আছে, যে h is continuous for all x, h' (x) = 1 for all x greater than 1, h is not differentiable at two values of x, and all the above বলে 4খানা অপশন ছিল। আমি অপশনগুলো একবার লিখে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। h is continuous for all x, 2 নম্বরে বলা হচ্ছে, বা অপশন এ, এটা অপশন বি করে দিলাম। অপশন বি তে বলা হচ্ছে h' = 1 for all x greater than 1। অপশন সি বলা হচ্ছে h is not differentiable at 2 points of বা 2 values of x, and অপশন ডি বলা হচ্ছে all the above। এটা তো দেখো, মিনিমাম অফ x, x²। তোমাদের একটা কথা বলি, যে 0 থেকে যদি 1-এর মধ্যে থাকে, তাহলে x আর x² কে বড়, x বড় না x² বড়?
দেখো 0 থেকে 1 মধ্যে মানে আমাদের ফ্র্যাকশন নাম্বার, 1 2 1 3 1 4। তো তার যদি স্কোয়ার নেই সে কিন্তু আরো ছোট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক্স এর স্কোয়ার কিন্তু ছোট হয়ে যায়, অর্থাৎ এক্স কিন্তু বড় হয়ে যায়। এটা মাথায় রেখে আমরা এটাকে ভাবতে পারি যে তাহলে এইচ অফ এক্স, যেটা আমাদের বলা আছে মিনিমাম অফ এক্স কমা এক্স স্কোয়ার, তাহলে যদি নেগেটিভ হয়, এক্স যদি 0 বা 0 থেকে ছোট হয়, নেগেটিভ হয়, তাহলে সব থেকে ছোট ভ্যালুটা কিন্তু আমাদের এক্স হিসাবেই পাবো। এবং এক্স এর মানটা যদি 1 সঙ্গে সমান বা বড় হয়, তাহলেও কিন্তু মিনিমাম ভ্যালুটা আমরা এক্স হিসেবে পাবো, কারণ এক্স স্কোয়ার বড় হয়ে যাবে। আর যদি এক্স এর ভ্যালু 0 থেকে বড় 1 থেকে ছোট হয়, অর্থাৎ ফ্র্যাকশন নাম্বার হয়, তাহলে কিন্তু এক্স স্কোয়ারটা আমাদের মিনিমাম হয়ে যাবে। এই কেস, তিনটে কেস। একটু বড় হয়ে যায় যদি বা প্রবলেম, তবু আলোচনা করে দিচ্ছি, পড়লে মুখস্থ থাকবে, করে দিতে পারবো, কোনো ব্যাপার না। তো প্রথমত ওয়াই ইকাল টু এক্স, এইচ এক্স ইকাল টু এক্স যেটা বলা আছে সেটা এটা। আচ্ছা, তারপর এইচ এক্স ইকাল টু এক্স স্কোয়ার একটা আছে। এক্স স্কোয়ার মানে ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইকাল টু ওয়াই, মানে উপর দিকে একটা প্যারাবোলা টাইপের হবে। এটা প্যারাবোলা টাইপের একটা হবে। তো কোথায় মিট করছে না, এটা 1, 1 মিট করবে, কারণ এটা হচ্ছে আমার ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই ইকাল টু এক্স লাইন। তো এটা 0 পয়েন্ট, এটা 1 পয়েন্ট। তো আমাদের দেখতে পাচ্ছি 0 এবং 1 পয়েন্ট কন্টিনিউটির কোনো প্রসঙ্গ, সমস্যা কিছু নেই। এবার যদি এটা ডেরিভেটিভ করি, তাহলে একটু খেয়াল করে দেখো যে ডেরিভেটিভটা হচ্ছে এইচ ড্যাশ অফ এক্স। যদি ভাবি এইচ ড্যাশ অফ এক্স, সেটা তিনটে কেস। একটা হচ্ছে 1 পাচ্ছি যখন এক্স এর মানটা লেস দেন ইকাল টু 0, এবং 1 পাচ্ছি যখন এক্স গ্রেটার ইকাল টু 0। দুটো কেসেই আমরা পাচ্ছি। গ্রেটার দেন 1 এর ক্ষেত্রেও পাচ্ছি আমরা 1, আর লেস দেন ইকাল টু 0 এর জন্য পাচ্ছি। আর 0 থেকে 1 এর জন্য হচ্ছে আমাদের 2x, মানে 0 লেস দেন এক্স লেস দেন 1। তো এবার আমাদের দেখতে হবে যে এক্স ইকাল টু 0 এর জন্য, তাহলে এক্স ইকাল টু 0 এর জন্য যদি আমরা ভাবি ডেরিভেটিভটা, আমাদের কি দেখা যাচ্ছে? এক্স ইকাল টু 0 তে, আচ্ছা আমাদের অপশন গুলো একবার পড়ে নিই। অপশন গুলো পড়ে নেই। এইচ ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স, অবশ্যই কোনো সমস্যা নেই, কোনো জায়গাতে আমাদের ভ্যালু পেতে সমস্যা নেই, কন্টিনিউটির কোনো বাধা নেই, তাই কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। 2 নম্বরে বলা আছে এইচ ড্যাশ অফ এক্স ইকাল টু 1 ফর অল এক্স গ্রেটার দেন 1। হ্যাঁ, অবশ্যই এক্স গ্রেটার দেন 1 এবং এক্স লেস দেন ইকাল টু 0, দুটো ক্ষেত্রে এইচ ড্যাশ অফ এক্স এর মানটা 1, তাহলে এ এবং বি ঠিক হয়ে গেল। 3 নম্বরে বলা আছে এইচ ইজ নট ডিফারেন্সিবল অ্যাট টু ভ্যালুজ অফ এক্স। এইচ হচ্ছে দুটো বিন্দুতে ডিফারেন্সিবল নয়। দেখো, 1 নম্বর হচ্ছে 0 লেস দেন দেখতে পাচ্ছি আমরা, লেস 0 তে 1 আছে, হ্যাঁ, আর 0 থেকে বড় হলে পারে 2x, মানে এখানে যদি 0 বসাই তাহলে 0 হচ্ছে। তাহলে 0 পয়েন্টে কিন্তু আমাদের ডিফারেন্সিবল নয়। এবং 1 পয়েন্টের কথা ভাবো, 1 এর সঙ্গে সমান বা বড় হলে ভ্যালুটা 1, কিন্তু 1 এর থেকে ছোট হলে এখানে যদি বসাই 2 হয়ে যাচ্ছে। তাহলে দুটো পয়েন্টে কিন্তু টু ভ্যালুজ অফ এক্স এ আমাদের ডিফারেন্সিবল নয়, নট ডিফারেন্সিবল। তাহলে এটাও ঠিক। তার মানে আমাদের অল দ্য অ্যাবাভ, সমস্ত ভ্যালুগুলোই বা সমস্ত যে অপশন গুলো আছে তারা কিন্তু সবগুলোই ঠিক। এটা হচ্ছে ম্যাটার। তো এই জায়গাটা আলোচনা করলাম। এবারে আমাদের যে সিকোয়েন্স সিরিজের অংশটা আছে সেটা আলোচনা করবো। আমি বলেইছি আগে যে অ্যানালিসিস এর পুরোটা আজকে আমরা বলার চেষ্টা করব যতটা হয়। তো সিকোয়েন্স এবং সিরিজে চলে যাচ্ছি। তোমরা মোটামুটি ফ্যামিলিয়ার সবগুলো সম্পর্কে পড়েছো, নতুন করে কিছু বলার নেই, তবুও আমি যাতে তোমাদের অ্যাট এ গ্ল্যান্স মনে আসে তার জন্য যেটুকু করা যায় সেটুকু করছি। তো সিকোয়েন্সের ডেফিনেশন হিসেবে তোমরা জানো যে সিকোয়েন্স হচ্ছে অলওয়েজ যে একটা ম্যাপিং ফ্রম ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার, নতুন করে বলে কিছু লাভ নেই। তো জেনারেলি আমরা সিকোয়েন্সকে এক্সটেন্ড দিয়ে লিখি n ইকাল টু 1 টু ইনফিনিটি। এটা হচ্ছে nth টার্ম। তো nth টার্ম, তো সিকোয়েন্সের টার্ম গুলো যেদিকে কনভার্জ করবে তাকে আমরা বলবো লিমিট অফ দ্য সিকোয়েন্স। অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, xn সমান যদি l হয়, তার মানে mod of xn minus l is less than epsilon whenever n greater equal to m, বা whenever n greater equal to n0, যাও একটা ন্যাচারাল নাম্বার তোমরা লিখে নিতে পারো। তো সিকোয়েন্সের ক্ষেত্রে নাল সিকোয়েন্স কখন হবে? যদি লিমিটটা আমাদের নাল হয়, মানে 0 হয়ে যায়, তখন আমরা বলবো তাকে নাল সিকোয়েন্স। কিছু কিছু স্টেটমেন্ট আছে, তোর বংশীর বই যদি দেখো সেখানে ওই স্টেটমেন্ট গুলো একটা গ্ল্যান্স দেওয়া আছে, একটু দেখবে। তো মনোটনিক বা মনোটনিসিটি, মনোটনিক মানে হচ্ছে মনোটনিক ইনক্রিজিং কিংবা মনোটনিক ডিক্রিজিং, দুটো ম্যাটার।
যদি আমরা কোনো সিকোয়েন্সের n+1 টার্ম এবং n টার্মের মধ্যে রিলেশন পাই যে n+1 ইজ গ্রেটার দেন বা গ্রেটার ইকুয়াল টু বলতে পারি গ্রেটার দেন xn, তাহলে কি হবে n+1 টার্মটা বাড়ছে n টার্মের থেকে, তার মানে মনোটোনিক ইনক্রিজিং, মনোটোনিক ইনক্রিজিং। আর যদি n+1 টার্মটা দেখা যায় লেস দেন xn, তখন হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং। তাহলে মনোটোনিক ইনক্রিজিং, মনোটোনিক ডিক্রিজিং এটা জানতে হবে। উল্টো দিকে আছে বাউন্ডেড সিকোয়েন্স। বাউন্ডেড সিকোয়েন্স বলতে সিকোয়েন্সের সমস্ত টার্ম গুলো যদি দেখা যায় যে mod of xn ইজ লেস দেন সামথিং k, তখন আমরা বলি বাউন্ডেড সিকোয়েন্স। আরো দুটো ম্যাটার আছে, একটা হচ্ছে বাউন্ডেড বিলো, আনবাউন্ডেড বিলো, বাউন্ডেড অ্যাভাব, বাউন্ডেড আনবাউন্ডেড অ্যাভাব। অর্থাৎ xn বা nth টার্ম যদি দেখা যায় কোনো একটা ভ্যালুর থেকে সমান বা ছোট, তখন বলি বাউন্ডেড অ্যাভাব। আর যদি দেখা যায় m লেস দেন ইকুয়াল টু স্মল n, তখন বলি বাউন্ডেড বিলো। আর এই ধরনের যদি স্মল m বা ক্যাপিটাল M না পাই, যদি ক্যাপিটাল M না পাই তাহলে হচ্ছে আনবাউন্ডেড অ্যাভাব, আর যদি স্মল mটা না পাই তাহলে আনবাউন্ডেড বিলো। আর যদি দুটোই না পাই তখন আমরা বলি আনবাউন্ডেড সিকোয়েন্স। এগুলো সব জানো মোটামুটি ভাবে। সিকোয়েন্স xn n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তো তার সাবসিকোয়েন্স যদি আমরা নিই, তো সিকোয়েন্সিয়াল লিমিট এবং সাবসিকোয়েন্সিয়াল লিমিট কিন্তু একই হবে। ধরো কোনো একটা সিকোয়েন্স হচ্ছে n স্কোয়ার, n স্কোয়ার মিনস 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার সবগুলো পরপর পরপর করে আছে। আমি সেখানে ওয়ার্ড গুলোকে আলাদা করলাম, ইভেন্ট গুলোকে আলাদা করলাম, ঠিক আছে? তাহলে এই যে ওয়ার্ড গুলো নিলাম, ইভেন্ট গুলো নিলাম, এরা এক একটা কিন্তু সাবসিকোয়েন্স, এটা মাথায় রাখবে। এবার এই সিকোয়েন্সের ক্ষেত্রে কিছু প্রপার্টি আছে, আমি একটু পরপর করে বলছি, বইটাতে আমার কাছে আছে, বইটা দেখে বলছি। যে এ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স ইফ বাউন্ডেড অ্যাভাব, মনোটোন ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড অ্যাভাব, তাহলে কি হবে কনভার্জেন্ট হবে। এবং কনভার্জ করবো কোন দিকে, যেহেতু মনোটোনিক বলেছে এবং বাউন্ডেড অ্যাভাব বলেছে, তাহলে কি হবে তার লিস্ট আপার বাউন্ডের দিকে কনভার্জ করবে। আর উল্টো দিকে যদি বাউন্ডেড বিলো হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু লিস্ট গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের দিকে অ্যাপ্রোচ করতো। তারপর বলছে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স দ্যাট ইজ আনবাউন্ডেড, আনবাউন্ডেড মানে ডাইভার্জ করবে ইনফিনিটির দিকে। আর যদি আনবাউন্ডেড বিলো হয় তাহলে ডাইভার্জ করবে মাইনাস ইনফিনিটির দিকে। এরপর বলছে ইফ এ সিকোয়েন্স ইউএন কনভার্জেস টু এল, আমি যেটা একটু আগে বললাম যে সিকোয়েন্সিয়াল লিমিট যেদিকে যাবে সাবসিকোয়েন্সিয়াল লিমিট গুলো সেদিকে হবে, সেটা এখানে বলা আছে যে ইফ এ সিকোয়েন্স ইউএন কনভার্জেস টু এল দেন এভরি সাবসিকোয়েন্স ইউএন ইজ অলসো কনভার্জেস টু এল। If any subsequence un converges to two different limits, then the sequence un is not convergent. অর্থাৎ কোন একটা সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স আমরা পেলাম, সেই সাবসিকোয়েন্স গুলো দেখা গেল দুটো আলাদা আলাদা পয়েন্টের দিকে কনভার্জ করছে, তাহলে কিন্তু মূল যে সিকোয়েন্স অর্থাৎ ইউএন সেও কিন্তু কনভার্জ করবে না, সেটা ডাইভার্জেন্ট সিকোয়েন্সের জন্যই হবে। এগুলো বলা আছে। এরপর কচি সিকোয়েন্সের ক্রাইটেরিয়া জানো যে আমাদের n এবং m দুটো ন্যাচারাল নাম্বারের জন্য xn মাইনাস xm ইজ লেস দেন এপসিলন whenever n মাইনাস m লেস দেন ডেল্টা। এগুলো জাস্ট স্টেটমেন্ট ওয়াইজ আছে কচি সিকোয়েন্সের ব্যাপারটা। এবার তোমার এই স্টেটমেন্টটা নিয়ে অনেকের সমস্যা হয়ে থাকে যে কচি সিকোয়েন্স হলে পারে কিন্তু আমাদের কনভার্জেন্ট হবে, উল্টো দিকে কনভার্জেন্ট হলে কিন্তু এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ কচি সিকোয়েন্স, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ কচি সিকোয়েন্স, আবার এভরি কচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, এই দুটো কিন্তু ভাইস ভার্সা, এটা খেয়াল রাখবে। এরপর দুটো সিকোয়েন্স এন এবং বিএন যারা কচি সিকোয়েন্স, তাহলে কিন্তু তাদের যোগফল এবং তাদের গুণফলটা অর্থাৎ এন প্লাস বিএন এবং এন ইন্টু বিএন তারা অবশ্যই কনভার্জেন্ট সিকোয়েন্স হবে, এটাও মাথায় রাখতে হবে। নেক্সট আমাদের আর দুটো জিনিস আছে, একটা একটা হচ্ছে কচি ফার্স্ট থিওরেম অফ লিমিট, কচি সেকেন্ড থিওরেম অফ লিমিট, এবং সাথে আমাদের স্যান্ডউইচ থিওরেম। এই তিনটে জিনিস হলে পরে আমাদের মোটামুটি সিকোয়েন্সটা হয়ে যায়। তো ফার্স্ট আমি একটু স্যান্ডউইচটা বলি। স্যান্ডউইচ সম্পর্কে সবাই জানো, কিন্তু স্টেটমেন্ট আকারে এমসিকিউ তুলে দিতে পারে যে ইউএন ভিএন ডব্লিউএন তিনটে সিকোয়েন্সের এনথ টার্ম গুলো, তাদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে এটা। বলা হচ্ছে ইউএন এবং ডব্লিউএন বোথ কনভার্জেস টু এল, দেন ভিএন অলসো কনভার্জেস টু এল। এটাই হচ্ছে আমাদের কি বলে ওটা, যা টার্মটা এক্ষুনি মাথা থেকে বেরিয়ে গেল, যে স্যান্ডউইচ থিওরেম, এটা হচ্ছে আমাদের স্যান্ডউইচ থিওরেম। কচি ফার্স্ট থিওরেমের লিমিটে কি বলা আছে, এগুলো একেবারে তোমাদের মুখস্থ হয়ে গেছে আমি জানি। কচি ফার্স্ট থিওরেম অন লিমিট, যে ইউএনএনটা একটা সিকোয়েন্স আছে এবং যেই সিকোয়েন্সটা কিনা এল এর দিকে কনভার্জ করছে, যদি ইউএন সিকোয়েন্সটা এল এর দিকে কনভার্জ করে এবং লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা থেকে আমরা লিখতে পারি, আর লেখার দরকার নেই,
সিকোয়েন্স ইউএন এল এর দিকে টেন্ড করছে মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন সমান n। তাহলে এখান থেকে যদি আমরা টার্মগুলোকে নিয়ে একটা সিকোয়েন্স তৈরি করি যার n টার্মটা হচ্ছে ইউএন u1 প্লাস u2 প্লাস ডট ডট প্লাস ইউএন ডিভাইডেড বাই n, এটা হচ্ছে n টার্ম। এটাও কি করবে না এল এর দিকে কনভার্জ করবে। এটা আমাদের দেখবে লগ ফাংশনের জন্য একটা রেজাল্ট আছে, বইতে দেখবে মাইতি ঘোষের বা মাপাতে আছে, দারুণ ইন্টারেস্টিং একটা প্রবলেম, সেটা দেখতে পারো। কিংবা তোমরা এটাও জানো যে 1/n একটা সিকোয়েন্স আছে, এটা কোন দিকে টেন্ড করে, অবশ্যই জিরোর দিকে টেন্ড করে। তাহলে আমি এখান থেকে যদি একটা রেজাল্ট জানতে চাই যে n এর জায়গায় 1 2 3 করে বসিয়ে দিলে 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস ডট 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 প্লাস 1/n ডিভাইডেড বাই n, এটা কোন দিকে টেন্ড করবে, এটাও জিরোর দিকে টেন্ড করবে, এই ব্যাপারটা আর কি। এটা হচ্ছে কচি ফার্স্ট থিওরেম অফ লিমিট। এরপর কচি সেকেন্ড থিওরেম অফ লিমিটে কি বলা ছিল, কচি সেকেন্ড থিওরেম অফ লিমিট, তাতে বলা হচ্ছে যে ইউএন হচ্ছে পজিটিভ টার্ম সিকোয়েন্স ইউএন গ্রেটার দ্যান 0 আর কি। এবং যদি দেখা যায় যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un সমান l, যেটা কিনা ফাইনাইট, ফাইনাইট অর ইনফাইনাইট দুটোই হতে পারে, নন জিরো ফাইনাইট অর ইনফাইনাইট যদি হয়, তাহলে বলছে nth রুট অফ un, এটা কি করবেন, এটার দিকে কনভার্ট করবে। আবার বলছি কচি সেকেন্ড থিওরেম অফ লিমিটে বলছে যে ইফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un, যেটা লিমিটিং ভ্যালুটা হচ্ছে l, তাহলে nth রুট অফ un টা সেটাও কিন্তু আমাদের এর দিকে কনভার্ট করবে। এটা হচ্ছে কচি সেকেন্ড থিওরেম অফ লিমিটে বলা আছে। এছাড়াও তোমরা আরো একটা জিনিস দেখবে, সেটা হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স। অসিলেটরি সিকোয়েন্স থাকে দু ধরনের হতে পারে। অসিলেট করা মানে দুটো ভ্যালুর মধ্যে লাই করবে, আর দুটো ফাইনাইট ভ্যালু কিংবা দুটো ইনফাইনাইট ভ্যালু। অসিলেট ফাইনাইট বলবো যদি দুটো ভ্যালু আমাদের ফাইনাইট হয়, ধরো -1 এর হোল পাওয়ার n, -1 তার পর n আছে, এই যে একটা সিকোয়েন্স, সেটা কি করে -1 এবং 1 এর দিকে কনভার্জ করে। আবার ধরো n ইনটু থাকলো, n ইনটু -1 হোল টু দি পারে, তখন কি হয় না মাইনাস ইনফিনিটি বা ইনফিনিটি হয়। তো একটাকে বলি আমরা অসিলেট ফাইনাইটলি, আর একটা বলি অসিলেট ইনফাইনাইটলি। এখানে অনেক ধরনের রেজাল্ট আছে, এগুলো একটু তোমরা সিকোয়েন্সের ক্ষেত্রে দেখবে। তাছাড়াও সিকোয়েন্সের জন্য দেখবে তোমার n টার্ম, n প্লাস 1 টার্ম, এ ধরনের কিছু হয়তো রিলেশনশিপ দেওয়া থাকে যে un প্লাস 1 is equal to square root of 2 into un। un হচ্ছে পজিটিভ টার্ম সিকোয়েন্স এবং দেওয়া আছে হয়তো u1 equal to √2, তার মানে গ্রেটার দেন 0 দেওয়া আছে। তাহলে un টা কোন দিকে কনভার্জ করবে, তো বাচ্চাদের মতো প্রবলেম, যে আমাদের লিমিটিং ভ্যালু আমরা জানি যে n টেন্ডস টু ইনফিনিটি un বা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1, এটা সবাই কি করে, এতে সব লিমিটিং ভ্যালু গুলো সেম হয়, অর্থাৎ এর দিকে ধরো কনভার্জ করেছে। তাহলে আমি এটার ক্ষেত্রে যদি আমি করি যে un প্লাস 1 তার স্কোয়ার, un প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 2 ইনটু un। এবার আমি যদি লিমিট চালিয়ে দিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করি, তাহলে l স্কোয়ার ইকুয়াল টু 2l, তাহলে l ইকুয়াল টু 0 আর l ইকুয়াল টু 2। l ইকুয়াল টু 0 হতে পারে না, কারণ সিকোয়েন্স অফ পজিটিভ টার্ম বলা আছে, তাহলে লিমিটিং ভ্যালুটা আমরা 2 হিসাবে পেয়ে যাবো। অর্থাৎ এই যে সিকোয়েন্সিয়াল যে রেজাল্টটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কি না লিমিটিং ভ্যালুটা হচ্ছে 2। এছাড়াও দেখবে আরো তিনখানা রেজাল্ট তোমাদের আছে এই সিকোয়েন্স দিয়ে, যে হয়তো un প্লাস 1 ইকুয়াল টু হাফ অফ un প্লাস vn দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে 2 বাই vn প্লাস 1 ইকুয়াল টু 1 বাই un প্লাস 1 বাই vn, যদি এই ধরনের ক্রাইটেরিয়াকে ফুলফিল করে তাহলে ইউএন কোন দিকে কনভার্জ করবে বা দুজনেই সেম লিমিটের দিকে কনভার্জ করবে, এই সংক্রান্ত তিনখানা রেজাল্ট কিন্তু আছে, সেগুলো একটু তোমরা খেয়াল করবে। তো এই গেল আমাদের সিকোয়েন্স সংক্রান্ত আলোচনা। সিকোয়েন্সের ক্ষেত্রে এই জায়গাগুলোকে টাচ করে এর রিলেটেড প্রবলেম গুলো দেখবে। অনেকটাই সময় লাগছে বলতে, বুঝতে পারছো, তাহলে অনেক কিছু ম্যাটার আছে। সিরিজ একেবারে সহজ। সিরিজ সহজ কোন সেন্সে বলছি না, সিরিজের ক্ষেত্রে শুধুমাত্র তো কয়েকটা টেস্ট ছাড়া আর কিছু নেই, যে কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট কি কিছু এই ধরনের ব্যাপার ছাড়া তো আর কিছু নেই। তার মানে আমরা যে সিকোয়েন্সের কথা বলছি ওয়েন সিকোয়েন্স, এই সিকোয়েন্সিয়াল টার্ম গুলোকে নিয়ে যদি আমরা সাম করি, অর্থাৎ সামেশন অফ ইউএন, যেটা কিনা u1 প্লাস u2 প্লাস ডট 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 প্লাস un প্লাস ডট ডট ডট, তাহলে এই যে সিরিজটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইনফাইনাইট সিরিজ। এবং এই ইনফাইনাইট সিরিজের ক্যালকুলেশন করতে গিয়ে আমরা n সংখ্যক টার্ম পর্যন্ত যে সাম অর্থাৎ এসএন পার্সিয়াল সাম বলে থাকি, এই পার্সিয়াল সাম যেটা এসএন সিকোয়েন্স, এই সিকোয়েন্সের কনভার্জেন্সের উপরেই কিন্তু আমাদের পুরো সিরিজটার কনভার্জেন্স ডিপেন্ড করছে। অর্থাৎ সিকোয়েন্সটা কনভার্জেন্ট হলে পরে আমাদের সামেশন অফ ইউএন যে সিরিজ সেটাও কিন্তু আমাদের কনভার্জ করবে, আর যদি ডাইভার্জেন্ট হয় তাহলে ডাইভার্জ করবে। এবার এই সিরিজ পড়তে গিয়ে আমাদের মূলত প্রথমে আমি যেগুলো বলছি একটু খেয়াল করে রাখার চেষ্টা করবে, দুটো স্ট্যান্ডার্ড সিরিজ তাদের রেজাল্ট, বিশেষ করে আমাদের জিওমেট্রিক সিরিজ
আর পি সিরিজ, এই দুটো অন্তত জেনে রাখবে। জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক সিরিজ এটা 1 প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 এইভাবে চলছে, যেখানে মোড আর যদি লেস দেন 1 হয় তাহলে হচ্ছে কনভার্জেন্ট, আর যদি মোড আর গ্রেটার অর ইকুয়াল টু 1 হয় তাহলে ডাইভার্জেন্ট। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং পি সিরিজের রেজাল্টটাও কিন্তু মাথায় রাখতে হবে। পি সিরিজ হলে পারে কি হয়, পি সিরিজটা কোনটা কোনটা পি সিরিজ না, সামেশন অফ 1/n টু দি পাওয়ার পি, এটা হচ্ছে পি সিরিজ। অর্থাৎ 1/1 টু দি পাওয়ার পি প্লাস 1/2 টু দি পাওয়ার পি প্লাস ডট 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 প্লাস 1/n টু দি পাওয়ার পি, এই যে সিরিজটা এটা হচ্ছে পি সিরিজ। এবং এই ক্ষেত্রে অবশ্যই পি এর মানটা যদি গ্রেটার দেন 1 হয় কনভার্জেন্ট, আর পি এর মানটা যদি লেস ইকুয়াল টু 1 হয় ডাইভার্জেন্ট। এই রেজাল্টটা মনে রাখতে হবে। এরপর এখানে যেমন দুটো রেজাল্ট মনে রাখলে, ঠিক একইভাবে আর দুটো রেজাল্ট কম্পারিজন টেস্ট দিয়ে মনে রাখবে, যে দুটো সিরিজ আমাদের একটা কনভার্জেন্ট কিনা চেক করতে গিয়ে ওয়েল নোন বা আমাদের জানা সিরিজ, অর্থাৎ একটা কনভার্জেন্ট সিরিজ জানি, সেটাকে কাজে লাগিয়ে অন্য একটা সিরিজের কনভার্জেন্স কি ডাইভার্জেন্স যদি আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের কম্পারিজন টেস্ট। ধরো দুটো সিরিজ আছে, একটা হচ্ছে সামেশন অফ ইউএন আর একটা হচ্ছে সামেশন অফ ভিএন, এই দুটো সিরিজ আমাদের কাছে আছে। এবং ইউএন সিরিজের এন টার্ম হচ্ছে ইউএন, ভিএন সিরিজের এন টার্ম হচ্ছে ভিএন। ধরো এরকম কোন আমাদের রিলেশনশিপ আছে যে ইউএন ইজ লেস দেন ইকুয়াল টু কে ইনটু ভিএন, তাহলে কি হবে, এই রেজাল্ট থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারবো, যে সামেশন অফ ইউএন ইজ কনভার্জেন্ট, summation of un is convergent if summation of vn is convergent। আর একটা হচ্ছে summation of vn is divergent if summation of un is divergent। অর্থাৎ বড় ভালো হলে ছোট ভালো হবে, সামেশন অফ ভিএন কনভার্জেন্ট। বড় ভালো হলে ছোট ভালো হবে, কনভার্জেন্টকে ভালো বলছি। বড় ভালো হলে ছোট ভালো হবে, ছোট খারাপ হলে বড় খারাপ হবে। বড় ভালো হলে ছোট ভালো হবে, ছোট খারাপ হলে বড় খারাপ হবে। আমরা যেমন বলি না, কোনো একটা ছেলেকে দেখলাম যে তুই পড়াশোনা করিস না কেন, তুই এরকম করছিস কেন, ও ওই তো দাদাও এরকম ছিল, মানে ছোট খারাপ হলে বড় খারাপ, এরকম ব্যাপারটা। তো এই হচ্ছে আমাদের কম্পারিজন টেস্ট। এর সাথে আরেকটা কম্পারিজন টেস্ট আছে, সেটা হচ্ছে লিমিট দিয়ে আমরা করে থাকি, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un বাই vn টা দেখি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un বাই vn সমান n, নন জিরো ফাইনাইট নাম্বার যদি হয় তাহলে বোথ কনভার্জেন্ট অর বোথ ডাইভার্জেন্ট। এটাও আমরা কম্পারিজনের মাধ্যমে দেখাতে পারি। তাছাড়াও আর তিনটে টেস্ট আমাদেরকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে, তার কারণ কোনো একটা টেস্টের স্টেটমেন্ট তুলে দিয়েই আমাদের অপশনগুলো চাওয়া হতে পারে। কি কি তিনটে টেস্ট, একটা হচ্ছে আমাদের ডিয়ালাম্বার্ট রেশিও টেস্ট, কচি রুট টেস্ট এবং গাউস টেস্ট বা গস টেস্ট, এই তিনটে জিনিস। আর অল্টারনেটিং সিরিজের জন্য লেবনিজ টেস্ট যদি মনে রাখতে পারো। তো এইটুকু বলে আমি আজকের মতো শেষ করবো। তো প্রথমে আসছি যে ডিয়ালাম্বার্ট রেশিও টেস্ট। রেশিও টেস্টে কি হচ্ছে না, ইউএন প্লাস 1 বাই ইউএন, সামেশন অফ ইউএন হচ্ছে আমাদের সিরিজ রয়েছে, সামেশন অফ ইউএন সিরিজ রয়েছে, তার জন্য যদি আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন প্লাস 1 বাই ইউএন, যেটাকে আমরা বলছি এল, এল হচ্ছে আমাদের যে কোনো রিয়েল নাম্বার, এল যদি লেস দেন 1 হয় তাহলে হচ্ছে কনভার্জেন্ট, এল যদি গ্রেটার দেন 1 হয় তাহলে হচ্ছে ডাইভার্জেন্ট, এবং এল যদি ইকুয়াল টু 1 হয় টেস্ট ফেলস। দেখো এখানে একটা ম্যাটার বলে রাখি, অনেক সময় তো ভুলে যাও যে ইউএন বাই ইউএন প্লাস 1 না ইউএন প্লাস 1 বাই ইউএন। আমি অনেকবার আগে বলেছি যে ধরো আমি এল এর মানটা লেস দেন 1 হলো, আমি করেছি কি না ইউএন মাইনাস 1 বাই ইউএন করেছি, তাহলে কি হবে, ইউএন প্লাস 1 ইজ লেস দেন ইউএন, মানে nth টার্মের থেকে n প্লাস 1 টার্ম কমছে, তার মানে টার্মগুলো কমছে 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 কমছে, মানে টেন্ড করছে একটা ভ্যালুর দিকে, তার মানে কনভার্জেন্ট হবে। অর্থাৎ এইভাবেও কিন্তু আমরা মনে রাখতে পারি যে ইউএন প্লাস 1 বাই ইউএন নেবো না ইউএন বাই ইউএন প্লাস 1 নিয়েছি, কি নিয়েছি, কার জন্য কি হচ্ছে, সেটা দেখার জন্য যাকে থেকে ছোট হলে পরে আমরা বলতে পারি ইউএন প্লাস 1 বাই ইউএন লেস দেন 1। এটা কখন আসছে না, যখন ইউএন প্লাস 1 ইজ লেস দেন ইউএন, অর্থাৎ n প্লাস 1 টার্মটা হচ্ছে n টার্মের থেকে ছোট, এবং সেক্ষেত্রে আমাদের কি হবে না কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, আর উল্টো কেস হলে পরে ডাইভার্জেন্ট। টেস্ট ফেলস মানে, টেস্ট ফেলস মানে হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালুটা 1 এসেছে, অর্থাৎ আমি এমন কোন দুটো সিরিজ দেখাতে পারি যে সিরিজের ক্ষেত্রে ইউএন প্লাস 1 বাই ইউএন এর লিমিটিং ভ্যালুটা 1, দুটো ক্ষেত্রেই কিন্তু একটা কনভার্জেন্ট একটা ডাইভার্জেন্ট, অর্থাৎ আমরা দুটো সিরিজ কনসিডার করতে পারি, একটা কনভার্জেন্ট সিরিজ একটা ডাইভার্জেন্ট সিরিজ, যাদের ক্ষেত্রে লিমিটিং ভ্যালুটা কিন্তু 1 হয়ে যেতে পারে, তাই আমরা টেস্ট ফেল কথাটা ইউজ করেছি। নেক্সট হচ্ছে আমাদের এখানে
এটা গেল আমাদের রেশিও টেস্ট, ডিএল নাম্বার রেশিও টেস্ট। এরপর আমাদের আছে কচি রুট টেস্ট। কচি রুট টেস্টে কি বলা হচ্ছে না, সামেশন অফ ইউএন আগের মতোই হচ্ছে, আমাদের সামেশন অফ ইউএন হচ্ছে আমাদের সিরিজ রয়েছে। আমরা কি করছি না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ ইউএন টা ক্যালকুলেট করলাম, এবং যেটা কিনা আমরা বললাম এল, ঠিক একই মতো এখানেও একই রেজাল্ট। এল লেস দেন 1 হলে কনভার্জেন্ট, গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট, এবং এল ইকুয়াল টু 1 হলে পরে আমাদের টেস্ট ফেলস। তো লাস্ট হচ্ছে আমাদের রয়েছে গাউস টেস্ট বা গস টেস্ট। এই গস টেস্টের স্টেটমেন্ট তুলে দিয়ে বা গস টেস্টের রেজাল্টটাকে এক্সপ্রেশনটাকে তুলে দিয়েও কিন্তু আমাদের এমসিকিউ দেওয়া হয়ে থাকে। তো গস টেস্টের রিভার্সটা জাস্ট উল্টোটা, রেশিও টেস্টের জাস্ট রিভার্সটাকে আমরা লিখে থাকি যে ইউএন বা ইউএন প্লাস 1, এটাকে কি আকারে লিখি, ফার্স্ট এটাকে 1 আকারে চেষ্টা করি যে 1 লেখার, তাহলে সুবিধা হয় 1 প্লাস আলফা বাই এন প্লাস অর্ডার অফ বিটা বাই এন টু দি পাওয়ার টি, এরকম লেখা হয়, অনেকে অনেক রকম ভাবে লেখে। তবে এন এর পাওয়ার আরো যে হায়ার যেগুলো সেগুলোকে ওখানে লেখা হচ্ছে। তো এই আকারে যদি আমরা এক্সপ্রেস করতে পারি, তাহলে আলফার মানের উপর নির্ভর করে কিন্তু আমরা কনভার্জেন্স এবং ডাইভার্জেন্সটা বলে দিতে পারবো। যে যদি আমাদের আলফাটা গ্রেটার দেন 1 হয়, আলফা গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট হবে কে না, সামেশন অফ ইউএন যে সিরিজটা রয়েছে সেটা কনভার্জেন্ট হবে। আর আলফাটা যদি লেস ইকুয়াল টু 1 হয় তাহলে আমাদের ডাইভার্জেন্ট হবে। তো এই হলো ম্যাটার। এছাড়াও তোমরা লেবনিজ টেস্ট লাগিয়ে অল্টারনেটিং সিরিজের কেসটাও দেখতে পারো। তবে এই পর্যন্ত দেখলেই মোটামুটি ভাবে আশা করি আমরা পুরোটা কভার করতে পারবো, বা রিলেটেড যত এমসিকিউ প্রবলেম আছে সেগুলোকে সলভ করতে পারবো। আমি একটা প্রবলেম বলে নিই। এছাড়া ম্যাক্সিমাম মিনিমামকেও আমরা এই অ্যানালিসিসের মধ্যে ঢুকিয়ে নিতে পারি, মিন ভ্যালু থিওরেমটাও ঢুকিয়ে নিতে পারি। আমি এই পর্যন্ত আলোচনা করলাম। ধরো এরকম একটা প্রবলেম আছে, এগুলো তোমরা আগেও করেছো, তবু আমি আরেকবার বলে নিচ্ছি। এটা এসএন ইকুয়াল টু, আমি ক্লোজ সেটের যে এক্সাম্পলটা সেটা আলোচনা করতে করতে রেখে দিয়েছিলাম, এটা আছে। তো এসএন ইকুয়াল টু এটা আছে, গিভেন ইন্টারভ্যাল বলা আছে, তাহলে ইন্টারসেকশন অফ এসএন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, সেটা কি হবে, ওপেন সেট, ক্লোজ সেট, বোথ ওপেন অ্যান্ড বোথ ক্লোজ, নাইদার অ্যান ওপেন নর ক্লোজড, এরকম চারখানা অপশন দেওয়া রয়েছে। তো আমরা কি করতে পারি, দেখো -1 বাই এন কমা 1 বাই এন, তাহলে এন এর মান 1 হলে -1 কমা 1, তারপর -হাফ কমা হাফ, এইভাবে চলতে 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 আমরা কি পাচ্ছি না, ইন্টারসেকশনের মধ্যে, ইন্টারসেকশন ভালো করে দেখো, আমাদের কিন্তু ইন্টারসেকশনটার মধ্যে পাচ্ছি শুধুমাত্র 0। দেখো এটা পাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো, আমাদের কিন্তু এসএন সেটের কথা বলা হয়নি, আমাদের বলা হচ্ছে এই ইন্টারসেকশন যে সেট সেটা কি হবে, সেটা ক্লোজ না সেটা ওপেন, সেটা নাইদার ওপেন নাইদার ক্লোজ অর বোথ ওপেন এন্ড ক্লোজ, এটা বলা হচ্ছে। তো এখানে সিঙ্গেলটন সেট মানে ফাইনাইট সেট, ফাইনাইট সেট অলওয়েজ ক্লোজ সেট, অবশ্যই এটা আমাদের কিন্তু ক্লোজ সেট হবেই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ক্লোজ সেট বলতে পারি। এছাড়াও ধরো এরকম একটা প্রবলেম দেওয়া আছে, তোমাদের বইতেই পেয়ে যাবে, 231 পেজ আছে, আমি দেখতে পাচ্ছি 46 নম্বর প্রবলেম। এসএন ইকুয়াল টু দেওয়া আছে -n/n+1 এবং n/n+1, এটা দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের ইউনিয়নটা চাওয়া হচ্ছে, যে ইউনিয়ন অফ 1 n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এসএন, তাহলে কি হবে দেখো, যখন আমরা 1 বসাচ্ছি তখন কি পাচ্ছি -হাফ কমা হাফ, যখন 2 বসাচ্ছি -2/3 কমা 2/3, 3 বসাচ্ছি -3/4 কমা 3/4, এইভাবে আমরা পাবো। এবং এইভাবে পেতে পেতে আমরা কি পাবো শেষে, আমাদের একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে, আমরা যদি এখানে গ্রাফিক্যালি আগের মতো করে রিপ্রেজেন্ট করি, তাহলে প্রথমে পাচ্ছি আমরা -হাফ কমা হাফ। ওকে, এবার 2 বসালে 2/3 -2/3 কমা 2/3, 2/3 মানে 0.6, তাহলে 0.6 মানে কি, একে ছাড়িয়ে যাবে, একে ছাড়িয়ে যাওয়া মানে কি পাবো, -2/3, এদিকে 2/3, এদিকে হচ্ছে -2/3, তারপর হচ্ছে 3/4, 3/4 মানে 0.7 সামথিং, তার মানে ওইদিকে আরো এদিকে। তাহলে ইউনিয়নটা যখন আমরা নিচ্ছি আস্তে 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 করে, এই যে 2/3 বা পরেরটা হচ্ছে 3/4 বা পরেরটা এইভাবে চলছে, তো এটা আসলে কোন দিকে যাচ্ছে না, এই ভ্যালুগুলো 1 এর দিকে টেন্ড করবে, আর এই ভ্যালুগুলো -1 এর দিকে টেন্ড করবে। তাহলে ইউনিয়নটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে -1,1 পাবো, অর্থাৎ আমাদের ওপেন সেট হয়ে যাবে। এই ধরনের ভালো ভালো প্রবলেম আছে গোটা বইটা জুড়ে, তোমরা দেখতে পারো। তো এই হচ্ছে আমাদের সিকোয়েন্সের অংশ পর্যন্ত আলোচনা, সিরিজের অংশ পর্যন্ত আলোচনা। এরপর আমরা মিন ভ্যালু থিওরেমটা আজকে একটু বলে নিই আমরা শেষ করে দেবো আজকের মতো।
মিন ভ্যালু থিওরি দেখবে সবটা আছে কিনা। এটা খুবই সহজ, তিনখানা থিওরিম আছে। আমরা এফ অফ এক্স একটা ফাংশন, তার ডোমেন অফ ডেফিনেশন, তোমরা জানো যে কোনো ফাংশন ডিফাইন করতে গেলে ডোমেন অফ ডেফিনেশন লাগে, অর্থাৎ এক্স এর কোন কোন ভ্যালুর জন্য আমাদের এফ অফ এক্স ভ্যালিড হবে, সেটা হচ্ছে ডোমেন অফ ডেফিনেশন। তো কোনো একটা ইন্টারভ্যাল এ কমা বি এর জন্য ওই ইন্টারভ্যালে ওই এফ অফ এক্স এর ক্যারেক্টারিস্টিকটা কেমন হবে, চরিত্রটা কেমন হবে, সেটাই কিন্তু আমরা মিন ভ্যালু থিওরির মাধ্যমে দেখে থাকি। তো স্পেসিফিক্যালি এখানে আমাদের যে তিনটে থিওরিম আছে, একটা হচ্ছে রোলস থিওরিম, একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম, আর একটা হচ্ছে কচি। কচি তো রোলসে কি বলা হচ্ছে না, এফ অফ এক্স যে ফাংশনটা, সেই এফ অফ এক্স ফাংশনটা এ কমা বি ক্লোজ ইন্টারভ্যালে হচ্ছে কন্টিনিউয়াস, ওপেন ইন্টারভ্যালে হচ্ছে এ কমা বি ওপেন ইন্টারভ্যালে ডেরিভেবল, এবং এ পয়েন্ট ও বি পয়েন্টে ফাংশনের ভ্যালু দুটো সমান, অর্থাৎ এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। তাহলে বলা হচ্ছে সি একটা পয়েন্ট আমরা ওপেন ইন্টারভ্যাল এ কমা বি তে পাবো, যার জন্য আমাদের এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে রোলস থিওরি। তো কোনো ফাংশন দেওয়া থাকলে সেক্ষেত্রে রোলস থিওরিম ভ্যালিড হবে না কখন, যদি তিনটে ক্রাইটেরিয়ার কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল না করে। নেক্সট ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরি। ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিমও একই রকম, এফ অফ এক্স হচ্ছে আমাদের ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি তে কন্টিনিউয়াস, ওপেন ইন্টারভ্যালে ডেরিভেবল। তাহলে সি একটা পয়েন্ট আমরা এ কমা বি তে পাবো, যার জন্য আমাদের এফ ড্যাশ অফ সি সমান হবে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস। এখানে এফ অফ এ এবং এফ অফ বি যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু ল্যাগ্রেঞ্জটা রোলসে কনভার্ট হয়ে যাবে। এখানে আরো একটা জিনিস পেতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি মাল্টিপ্লিকেশন করে দেওয়ার পর যে এফ অফ বি ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ অফ সি, এই রেজাল্ট আমরা পেতে পারি। এটা কোন কোন ইন্টারভ্যালের জন্য, এ কমা বি ইন্টারভ্যালের জন্য। এরপর যদি আমার ইন্টারভ্যালটা এ কমা এ প্লাস এইচ হতো, তাহলে কি চেঞ্জ হতো না, তাহলে আমরা পেতাম এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ অফ এ প্লাস থিটা এইচ। এ প্লাস থিটা এইচটা কি না, এ এবং এ প্লাস এইচ এর মধ্যে রয়েছে, এবং থিটার মানটা অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে। এছাড়াও এখান থেকে আরো একটা রেজাল্ট পাই যে 0, ইন্টারভ্যালের মধ্যে যদি আমরা ভাবনা চিন্তা করি, তাহলে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমটা হবে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ অফ থিটা এক্স। এই থিটার মানটা 0 থেকে 1 এর মধ্যে, এবং এটাকে কাজে লেগে অনেকগুলো রেজাল্ট করা হয়, দেখবে যে 0 লেস দেন 1/x, লগ অফ 1 প্লাস এক্স ইজ লেস দেন এক্স, এরকম টাইপের যে রেজাল্ট গুলো আছে মিন ভ্যালু থিওরেমের, তোমরা ক্লাস 12 দেখেছো, সেই রেজাল্ট গুলো কিন্তু আমরা এই থিটা দিয়ে করতে পারি, 0 থেকে 1 এর মধ্যে থিটাটাকে রেখে। এরপর যেটা আছে আমাদের লাস্ট, একেবারে লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে কচি মিন ভ্যালু থিওরেম। আচ্ছা, রোলস এর ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আছে, দেখবে কোনো একটা ফাংশন হয়তো ডিফাইন করা আছে একটা ইন্টারভ্যালের মধ্যে, বলা আছে রোলস থিওরেম যদি স্যাটিসফাই করে তাহলে দুটো পয়েন্টের যে জয়েনিং কে তারা এম ইজ টু এন এর সাথে ডিভাইড করবে, এরকম আছে অনেক প্রবলেম। কচি মিন ভ্যালু থিওরেম আসলে কিছু না, এই ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমে যে কন্ডিশনটা আছে, দুটো ফাংশনের জন্য যদি আমরা অ্যাপ্লাই করে দিই, একটা ফাংশন এফ অফ এক্স, একটা ফাংশন জি অফ এক্স। এফ অফ এক্স ফাংশনটাও হচ্ছে এ কমা বি তে কন্টিনিউয়াস এবং ওপেন ইন্টারভ্যালে ডেরিভেবল, জি অফ এক্সটাও ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস এবং এ কমা বি ওপেন ইন্টারভ্যালে ডেরিভেবল, এবং সাথে আরেকটা ক্রাইটেরিয়া যে জি রেস্ট অফ সি নট ইকুয়াল টু 0। আর জি অফ বি মাইনাস জি অফ এ বা এফ অফ বি মাইনাস এফ অফ এটা তো 0 হবেই না, আগে থেকে বলা হচ্ছে। তো সেখানে সি একটা পয়েন্ট পাবো, যার জন্য আমাদের সি এ কমা বিতে থাকবে, এবং এফ ড্যাশ অফ সি বাই জি ড্যাশ অফ সি, সেটা কি হবে না এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জি অফ বি মাইনাস জি অফ এ। এখানে তিনটে ফাংশন দেখবে, তিনটে টাইপের রেজাল্ট আছে, মাইতি ঘোষের বইতেও আছে, যে এফ অফ এক্স যদি এক্স, জি অফ এক্স যদি 1/x হয়, এ কমা বিতে আমরা কচি মিন ভ্যালু থিওরেম যদি অ্যাপ্লাই করি, তাহলে সি পয়েন্টটা কিরকম হবে, অ্যারিথমেটিক মিন হবে না হারমোনিক মিন হবে না জিওমেট্রিক মিন হবে। কিংবা এফ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, জি অফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে কি হবে, তাহলে এই যে সি পয়েন্ট আমরা এ কমা বি পয়েন্টে, এ কমা বি ইন্টারভ্যালের মধ্যে পাবো, তারা এপি তে থাকবে না জিপি তে থাকবে না এইচপি তে থাকবে, এই ধরনের যে প্রবলেম গুলো সেগুলো তোমাদের দেখতে হবে। তো মোর ওভার আমরা মোটামুটি ভাবে আজকে অ্যানালিসিস এর পার্টের অংশটা টুকটাক আলোচনা করে নিলাম, একটা রিক্যাপ করে নিলাম, যাতে তোমাদের অ্যাট এ গ্ল্যান্স সবটা মনে থাকে।
আর অবশ্যই তোমরা বই ধরে করবে, যে বই আছে এমসিকিউ বই আছে সেটা দেখবে, আর যে টেক্সচুয়াল বই আছে তার এই টপিকস গুলো এবং সাথে ওখানে নোট বা করোলারি গুলোকে একটা জায়গায় নিয়ে আসবে। ওকে, তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট পার্টে আবারও যে বাকি অংশগুলো রয়েছে তাকেও আমরা ওই অ্যাট এ গ্ল্যান্স করার চেষ্টা করছি। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকলো।